বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়না থেকে ফেরার পর 13 জুলাই 2024-এ একটি সংবাদ সম্মেলন করেন। তিনি যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে কোটা সংস্কার কিংবা কোটা বাতিল, যেহেতু ছাত্রছাত্রীদের মধ্যেই কনফিউশন ছিল, এরকম একটি দাবি নিয়ে বা দুইটি দাবি নিয়ে সেখানে আন্দোলন চলছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কোটার বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার আসলে নেয়নি। ওহিদুল ইসলাম তুষার নামে এক ভদ্রলোক 2018 সালে বাংলাদেশ সরকার যে কোটা বাতিল করে দিয়েছিল সেটার ব্যাপারে রিড করে এবং পুরো ব্যাপারটা কোর্টের আওতাধীন চলে যায়, অর্থাৎ কোর্টের সিদ্ধান্তের আওতায় চলে যায়। তখন আমরা মনে করলাম যে এই কোটা ব্যবস্থা থাকলে আমাদের হয়তো চাকরি হতো। সেজন্য আমরা 2021 সালেই আমি সহ আরো আমাদের 6 জন পিটিশনার 7 জন পিটিশনার আমরা মামলা দায়ের করলাম এবং মহামান্য হাইকোর্ট একটা রুল জারি করেছিলেন। সেই রুল দীর্ঘদিন শুনানির পরে কিন্তু 5 জুন আপনারা জেনেছেন যে মহামান্য হাইকোর্ট সেটার দিয়েছেন, সেই রুলকে অ্যাবসলিউট করেছেন। অর্থাৎ এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে, যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে আমরা রিটটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে সেই সংবাদ সম্মেলনে সাংবাদিক ফারজানা রূপা এবং সাংবাদিক প্রভাস আমিন প্রশ্ন করেন এই কোটা বিষয়ক। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত, এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুসঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না। কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা? যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন। এবং যারা আন্দোলন করছে, আমি তারা সংক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত, তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত। তাদেরকে পিছনে কেউ অন্য কেউ ইন্ধন জুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা, আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী 7ই আগস্ট পর্যন্ত কিছু আপিল বিভাগে শুনানি হবে, তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী বিভাগ কি করবে না করবে, ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে। সেটা আপনি যদি অনেক সংবিধানের ছিল যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে। তিনি সেই কোটা বিষয়ক উত্তর তো দেনই, প্লাস কোটা কেন থাকা প্রয়োজন এবং কোটা কি কারণে থাকলে ভালো হয় সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু পয়েন্ট বলেন। এবারেই দেখেন, ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারী অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরি ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকার আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে, এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20% যে কোটাটা পূর্ণ না হবে, সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটা কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নই ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিছু অফিসার চাকরি দিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি। লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, হ্যাঁ, নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলো সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে
স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরা ছিল, নারী কোটা চাই না। যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাও চাকরি তো পেতো। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাতে যদি আপনি দেখেন, সব এলাকাতে সমানভাবে উন্নত নয়, অনগ্রসর সম্প্রদায় আছে এলাকা। সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোক পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মাননীয় প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটা দেখে অনেক মানুষ সেই সময় হিট অফ দ্য মোমেন্টে নানান ধরনের মন্তব্য করেছেন, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা বললেন কেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা না বললেও পারতেন, ব্লা 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 ব্লা। কিন্তু আজকে 1 বছর পর আমি যখন দর্শকদের কাছে প্রশ্ন করবো যে প্রিয় দর্শক, যে মাননীয় প্রধানমন্ত্রীকে খুবই ক্লোজ কোশ্চেন করা হয়েছে, আমি জানি না আপনারা ওপেন এবং ক্লোজ কোশ্চেন নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা, যদি না জানেন এখনই গুগল করে নেন। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ব্র্যাকেট বন্দি করে পার্টিকুলার ভাবে কোশ্চেন করা হয়েছিল যে একজন রাজাকার এবং একজন মুক্তিযোদ্ধা, এই দুজনের একজনের সন্তান যদি আপনার সামনে আসে, দুজনেই পরীক্ষা দিয়ে এসেছে বা দুজনেই আপনার একটা প্রসেস ফলো করে এসেছে, কিন্তু আপনি প্রেফারটা কাকে করবেন? সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বা তার কথাতে যেটা পরিষ্কার বোঝা যায় যে তিনি মুক্তিযোদ্ধার সন্তানকেই প্রেফারেন্স দিবেন, এবং কেন দেবেন সেটিও তিনি ব্যাখ্যা করেছেন। আমরা সেই ব্যাখ্যাটাও একটু অল্প করে শুনবো। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে, যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। এটা ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষার তারপর পরীক্ষা রেজাল্ট হয়, বারবার হয়, সেই সময় যেটা যেটা বাস্তব, যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা। আমি সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম, কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতে হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা প্র্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাখ্যাটা শুনলেন, আমার মনে হয় না এর পরে আর কিছু করার আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট সিচুয়েশনের কথা যখন বলছেন, এই সুনির্দিষ্ট সিচুয়েশনের উত্তরকে নিজের গায়ে টেনে নিজেকেই নিজে রাজাকার বলা মানে হচ্ছে যে আপনি গায়ে গা লাগিয়ে ঝগড়াটা করতে চাইছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছিলেন, সেটি ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থানরত বা আন্দোলনরত ছাত্রছাত্রীদের পছন্দ হয়নি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছিলাম যে ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীদের একটি অংশ রাতের বেলায় হঠাৎ করে মিছিল বের করে বলা শুরু করলো তারা নাকি সবাই রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমি আর আমার বন্ধু সৌরভ, আমি 402 নং রুমে যাই, গিয়ে আমরা ভাবি যে আমরা একটা স্লোগান দেই, দুজন একসাথে শুরু করি স্লোগানটা। আমি কে তুমি কে বলা শুরু করি, এবং আমার যে বন্ধু সৌরভ সে হচ্ছে রাজাকার রাজাকার স্লোগানটা বলে। স্লোগানটা দিচ্ছিলাম, তখন আমরা সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম যে কি হবে হবে, আমাদের ভবিষ্যৎ আমরা থাকলে থাকবো, না থাকলে নাই, ভবিষ্যৎ থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ওই সময় ছিল না। পুরো বাংলাদেশের মানুষ বিস্ময়ে ফেটে পড়ে এবং চারদিকে রব উঠতে থাকে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, অর্থাৎ সেই রাজাকার ধ্বনির পাল্টা ধ্বনি হিসেবে।
গায়ে গা লাগিয়ে আপনি ঝগড়া করতে চাইছেন, এই জিনিসগুলো আজকে তারা প্রকাশ্যে বলেছে যে তারা এই পুরো ব্যাপারটা ইচ্ছাকৃতভাবে করেছে। জামাত শিবির প্রকাশ্যে বক্তব্যে বলছে, এমনকি এর আগে শিবির করতো ঢাকা ইউনিভার্সিটির, এখন আমেরিকাতে থাকে গালিব নামে এক শিবির কর্মী পরিষ্কারভাবে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে সবকিছু মেনে নিচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তারা যাতে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে মেনে না নেয়, কিভাবে জিনিসটাকে পেঁচানো যায়, কিভাবে জিনিসটাকে লম্বা করা যায়, সেই পরিকল্পনা তারা করেছে। আমি বলেছি না, বানিয়ে বলেছি না, কে বলেছে? শিবির কর্মী খোদ বলেছে। শুনুন। একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে, দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে যে দাবি বুঝতে পেরেছে এটা, না এটা ওরা আমাকে বলছে, আমি তো ফিল্ডে না, তাই না? যারা ফিল্ডে ওরা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে সরকার হয়তো দাবি মেনে নিতে পারে, তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে। তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে, তাহলে আন্দোলনের কি হবে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে, কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কাছে দাবি দিতে হবে। তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয়। যারা এই আন্দোলন করেছে তারা সবাই তো সরকার বিরোধী, তাই না? যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী, তাহলে সরকারের পতন তারা চায়। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. শুনলেন তো? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সবাই ফুঁসে উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, ওবায়দুল কাদেরের ব্যাপারে মিথ্যে অভিযোগ, সবকিছু খারিজ হয়ে গেছে যখন শিবিরের এই কর্মী বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু যখন মেনে নিচ্ছে। যখন আমরা খবর পাচ্ছিলাম তখন আমরা ভয় পেয়ে গিয়েছি এবং আমরা এটা কিভাবে যাতে প্রলং করা যায় সেই চেষ্টা করেছি। আর এরপর মেট্রো রেলে হানা, পুলিশকে হত্যা, সেগুলো তো সমন্বয়কদের একজন স্বীকারই করেছে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন না কেন, সবগুলো ইতিহাসই কিন্তু সংবিধানের কিংবা নিয়মের বাইরে গিয়ে কিন্তু বিপ্লবগুলো সংগঠিত হয়ে থাকে। বনানী আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই, ওখানে লুটপাট চালাই না, হামলা চালাই। আমাদের পুলিশ যেহেতু হামলা করে, পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই ওইখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। আমি সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে 71 টেলিভিশনের, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে এটা আমি কিং সজল। ওই পৃথিবীতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। আমরা তাহলে কি আলাপ করছি, কিসের আলাপ করছি, কি ব্যবচ্ছেদ করছি? কেন আমরা এখনো বলছি যে ছাত্রলীগ করেছে? কেন আমরা এখনো বলছি যে ছাত্রলীগ না করলে এটা হতো না, প্রধানমন্ত্রী না বললে এটা হতো না? কেন এই কথা বলছি? এখনো কি আপনাদের মাথাতে, মগজে ঢোকেনি? কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাতে বসেছি সেটি খুবই সুনির্দিষ্ট একটি জায়গাতে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে এই জুলাইয়ের পরে কি হয়েছে, অগাস্টে কি হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে কি চলছে। একটি মৌলবাদী শুধু রাষ্ট্রই না, বাংলাদেশ একটা রাজাকারের ভূমিতে পরিণত হয়েছেন। আমার মনে হয় আজকের দিনে এসে এগুলো বলবার একেবারেই কিছু নেই। আজকে যেই কারণে আমি ভিডিওটি বানাতে বসেছি সেটি হচ্ছে যে এই যে পুরো ঘটনাটা ঘটে গেল, সেখানে
তিনটি ঘটনাকে দায়ী করা হয় এবং বারবার বিদ্ধ করে বলা হয় এই তিনটি ঘটনার জন্যই নাকি বাংলাদেশের আজকের এই অবস্থা হয়েছে, এবং সেটি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগের উপরে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে দেওয়া হয়, আমাদের তৎকালীন যে মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের তার উপরে দেওয়া হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি ছিলেন বটে, এবং একই সাথে সাদ্দাম হোসেন এবং ইনান ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজনের উপরেও দেওয়া হয়। প্রথমটি ছিল মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যা বলেছেন সেটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। দ্বিতীয়টি আসে যে নিজেদেরকে যখন ছাত্রছাত্রীরা রাজাকার বলে ঘোষণা দিল তখন নাকি ওবায়দুল কাদের বলেছে যে এই যে নিজেদেরকে রাজাকার বলে ঘোষণা দেওয়া হয়েছে এটির জবাব নাকি ছাত্রলীগ দেবে। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আমি সেই ভিডিওর অংশটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই যে ওবায়দুল কাদের আসলেই কি সেই কথা কখনো বলেছিলেন কিনা। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। তিনি বলেছিলেন ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ, এই কথাটা বলে জনাব ওবায়দুল কাদের একটা পজ দিয়েছিলেন। এখন ছাত্রলীগ একা বলেননি, ছাত্রলীগ সহ বলেছেন, অথচ আপনারা বলার সময় কি বলেছেন যে তিনি বলেছেন ছাত্রলীগ জবাব দেবে। প্রথম ভুল, তিনি ছাত্রলীগ একা বলেননি, বলেছেন ছাত্রলীগ সহ। এখন ছাত্রলীগ সহ কি? ছাত্রলীগ সহ কি বাকি 14 দলের ছাত্র সংগঠন, মুক্তমনা মানুষেরা, প্রগতির পক্ষের মানুষেরা, মুক্ত বুদ্ধি, মুক্ত যুদ্ধ, সোজা কথা হচ্ছে যে সমাজের যে সুস্থ মানুষেরা, সেই সহ কি তারা? এটা আপনার ভেবে বের করতে হবে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে ছাত্রলীগকে তিনি একা বলেননি, পুরো সমাজকে তিনি সম্পৃক্ত করেছেন, অর্থাৎ যারা প্রগতির পক্ষে তাদেরকে তিনি একত্রিত করেছেন। যদিও সেই সেন্টেন্সটি শেষ হয়নি, এরপরে তিনি একটি পজ দিয়েছেন। পজ দিয়ে তিনি বলেছেন যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তারপরে একটু পজ, এরপরে বলেছেন গত রাতে তার জবাব তারাই দেবে। তো কারাই দেবে? শুধু কি ছাত্রলীগ? না, ছাত্রলীগ সহ, ওই যে পজ দিয়েছিলেন তিনি। এখন এই যে বলেছেন যে ছাত্রলীগ সহ তাদেরকেই জবাব দেবেন যারা নিজেদের রাজাকার বলেছেন। এখন এই কথাটি শুনে আপনি কেন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই প্রোপাগান্ডাটা ছড়িয়েছিলেন যে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন? আপনারা সেই অংশটি দেখলেন এবং সেই অংশটি দেখার পরে এখন নিশ্চয়ই আমাদের একটু জানা প্রয়োজন যে ছাত্রলীগ আসলেই বৈষম্য বিরোধী ওই ছাত্রছাত্রীদের উপরে প্রথমে আক্রমণ করেছিল কিনা। আমরা এই ব্যাপারে বেশ কিছু জবানবন্দি, হ্যাঁ আমি জবানবন্দি বলছি, যাদেরকে দায়ী করা হয় বা যাদের কথা বলা হয়, আমি তাদের বেশ কিছু স্টেটমেন্ট নিয়েছি। সেই স্টেটমেন্টের কিছু অংশ আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু সেটি শোনাবার আগে আমার মনে হয় একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে ছাত্রলীগের যে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে সাদ্দাম হোসেন কিংবা ইনান ছাত্রলীগকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন। তিনি কি সেখানে নির্দেশনা দিয়েছেন যে এই কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের উপরে আক্রমণ করবার জন্য, তাদের উপরে চড়াও হওয়ার জন্য, তাদেরকে পেটাবার জন্য, মারার জন্য এই ধরনের কোনো কথাবার্তা বলেছিলেন? আমরা জানবো যে নিজেদের ব্যক্তিগত গ্রুপে, যেখানে একেবারে নিজেদের লোকজন, সেখানেই কি আলাপ করেছিল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনারা যারা মধুতে রয়েছেন সবাই শান্ত থাকুন, ওরা উস্কানি দেবে, আমাদের উস্কানিতে পড়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, সবাই শান্ত থাকুন। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে,
সবাই যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ন্যূনতম অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। আপনারা সেই আলোচনা শুনলেন এবং পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন এখানে কোনো ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি কিছুই যাতে না হয়। কিন্তু কি হয়েছিল সেদিন, অর্থাৎ 14 জুলাইয়ের পরের দিন 15 জুলাই ছাত্রলীগ তাদের সমাবেশ ডেকেছিল এবং এই ছাত্রছাত্রীরা যারা কোটা নিয়ে আন্দোলন করছিল তারাও সমাবেশ ডেকেছে, দুটো ডিফারেন্ট সময়ে। কিন্তু তারপরেও কথা উঠেছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ছাত্রলীগ ঠিক যেই সময় সমাবেশ ফেলেছে ইচ্ছা করে তারা তাদের সেই সময় পরিবর্তন করে ছাত্রলীগের সময়েই তারা আন্দোলনের ডাক দেয় পরিবর্তিত কর্মসূচিতে। আমরা এই ঘটনাগুলো একটু জেনে নেব। কি হয়েছিল 15 জুলাই? দেখুন 14 জুলাই যখন এই বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষার্থীদেরকে কিছুটা বিভ্রান্ত করে এই উস্কানিমূলক স্লোগানগুলোর আশ্রয় নিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হলো, তখনও সেদিনও কিন্তু আপনি দেখেন 14 জুলাইয়ের প্রথম প্রহরে তখনও কিন্তু তারা মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ছিল, সেদিনও কিন্তু তারা একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে ঢিল নিক্ষেপ, এটা নিক্ষেপ, সেটা নিক্ষেপ, তারা চেয়েছে যে একটা পরিবেশ তৈরি করা। সেদিনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রলীগ তো সেদিনও মিছিল করেছে, মিছিল করার মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরেছি, আমাদের বিবৃতি তুলে ধরেছি, আমাদের জনমত বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেদিনও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভাবে সুকৌশলে সেদিনও কিন্তু সেটি এড়াতে সক্ষম হয়েছিল। এবং আপনি দেখুন 14 তারিখে আমাদের প্রথম দিকেই কিন্তু 14 জুলাই আমাদের কর্মসূচি ঘোষণা করা হয় যে পরের দিন বাংলাদেশ ছাত্রলীগ এটির প্রতিবাদে কর্মসূচি পালন করবে। তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি। এবং আমরা কিন্তু সেদিন যদি তারা কর্মসূচি ঘোষণা করতো, বাংলাদেশ ছাত্রলীগের কৌশল থাকতো যে আমরা কখনো সেই অবস্থায় কর্মসূচি দিতাম না, কারণ আমাদের লক্ষ্যই ছিল সব ধরনের সহিংসতা এড়ানো, সব ধরনের ঘাত প্রতিঘাত এড়ানো এবং তাদের উস্কানিমূলক পরিবেশে আমরা যেন ফাঁদে পা না দিই, সেটি আমাদের লক্ষ্য। তাদের কিন্তু কোনো কর্মসূচি ছিল না। তারা হুট করে, আপনি জানেন যে অনেকটা তালেবানি কায়দায় ভোরবেলাও শেষ হয়েছে, তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের কর্মসূচি আপনি জানেন যে আমাদের নির্ধারিত সময় প্রথম দিকে আমাদের যে কর্মসূচি ছিল সেটি ছিল দুপুর সম্ভবত 1টায় সম্ভবত আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এবং তারা ভোরবেলা কর্মসূচি ঘোষণা করে 12টার দিকে নিয়ে এই কর্মসূচিটি হুট করে তারা ঘোষণা করে। এবং আরেকটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন, যখন আমরা জানতে পারি ভোরবেলা, যখন আমরা জানতে পারি যে তারা কর্মসূচি ঘোষণা করেছে, তখন কিন্তু আমরা আমাদের প্রেস রিলিজ সংশোধন করে কর্মসূচি দিয়ে বরং আবার 3:30টার দিকে আমরা নিয়ে যাই, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেদিন যখন 12টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, তথ্য প্রমাণ সহ আমরা বলতে পারি। এবং সেই ঘটনায় যখন আপনি লাইভ ভিডিওটি দেখবেন সেটিতেও কিন্তু দেখতে পাবেন সেখানে কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশিত সাড়া ছিল না। 15 জুলাই যখন দুপুর 12টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের কর্মসূচি ঘোষিত হয়, পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী না আসার কারণে তারা কিন্তু নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করতে পারেনি। নির্ধারিত সময়ের অনেক পরে তারা কর্মসূচি শুরু করেছে। এবং সেখানেও কিন্তু প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি ছিল না। আমাদের বাইরের বিভিন্ন কলেজ, বাইরের কিছু বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী কিন্তু সেখানে ছিল। তার মানে 11 জুলাই ইতিমধ্যে যে একটি রায় দেওয়া হয়েছে সেটির ব্যাপারে শিক্ষার্থীদের একটা সমর্থন ছিল, কোটা সংস্কারের একটা আপৎকালীন সমাধান হয়েছিল। এবং একই সঙ্গে রাজাকার বলার কারণে সাধারণ শিক্ষার্থীদের থেকে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল সেটির কারণে কিন্তু তাদের কর্মসূচিটি ফ্লপ, একটি রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের সমর্থন তারা অর্জন করতে পারেনি। তো সে কারণেই তারা যেটি করার চেষ্টা করেছে যে তারা 12টার কর্মসূচি 1টার দিকে শুরু করে, তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, সেটিকে কিন্তু তারা টেনে টেনে লম্বা করার চেষ্টা করেছে। 3:30টা বেজেছে, তখনও কিন্তু তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের অঙ্গনটি ছাড়েনি। এবং বাংলাদেশ ছাত্রলীগ সচেতন ভাবে, আপনি জানেন যে যখন তারা নির্ধারিত সময়ের অতিক্রান্ত হওয়ার পরও তারা সেই রাজু ভাস্কর্যের পাদদেশ ছাড়ছে না। আমরা কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ দূরের কথা, ক্যাম্পাসের কোথাও আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করিনি, কারণ আমরা চেয়েছি যে তারা কর্মসূচি শেষ করবে, তারপর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা আসবে। তো এর মধ্যে তারা যেটি করেছে, আপনি এটিরও লাইভ ভিডিও পাবেন, প্রথম আলোর আপনি সরাসরি বিবৃতি পাবেন এবং অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে, টিভি মিডিয়াগুলো রয়েছে, তাদেরও কিন্তু আপনি ভিডিও পাবেন। তারা এই 3:30টা 4টার দিকে আপনি দেখবেন যে যখন ছাত্রলীগ কোথাও নেই বা কোথাও মুখোমুখি হওয়ার মতো কোনো বাস্তবতা নেই, তখন তারা কি করলো, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে উস্কানিমূলক স্লোগান দিয়ে, এবং হুট করে মারামারি শুরু হয়েছে। বিষয়টা কিন্তু তা নয়। আপনি দেখবেন যখন এটি নিয়ে কোনো আলোচনা নেই, যখন ছাত্রলীগ আশপাশে নেই, তখন কিন্তু তারা লাঠি সোটা হাতে, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু তারা মল চত্বর পার হয়ে এই বিজয় একাত্তর হল, কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এই হলগুলোর আশপাশে কিন্তু তারা ইতিমধ্যেই সমবেত হওয়ার চেষ্টা করছে। যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই কর্মসূচিতে উপস্থিত হতে সময়টা পিছিয়ে আমরা
ফোনে ফোনে যেটি যোগাযোগ করছিলাম যে একটু দেরিতে আসে, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে তারা এখানে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করতে চায়, অনাকাঙ্ক্ষিত পরিবেশ। আমরা কিন্তু নিরুৎসাহিত করছি যে তারা কর্মসূচি শেষ করে সব ধরনের প্রক্রিয়া শেষ করবে, তারপরে বাংলাদেশ ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করবে। এবং আমাদের যে রাজনৈতিক কৌশল ছিল, আমাদের যে ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, প্রয়োজনে আরো লম্বা সময় পার হওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি স্থলে যাব, সেটি কিন্তু আমাদের লক্ষ্য ছিল, সেটি আমাদের কৌশল ছিল। কিন্তু আমরা যেটি দেখলাম যে 3:30 4টার দিকে তারা কিন্তু এই অস্ত্রশস্ত্র, এমনকি হলগুলো তো আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু কর্মসূচি থেকে বের হওয়ার জন্য তখনো আসেনি। তারা অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে, আপনি জানেন যে এই কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, এই হলগুলোতে তারা যায়। এবং এই বিজয় একাত্তর হলের ঘটনা ঘটার আগে আপনি যদি দেখবেন যে তারা কিন্তু হলগুলোতে গেছে, সেখানে উস্কানিমূলক স্লোগান দিয়েছে। গেট শুধুমাত্র ছাত্রলীগের কর্মী বা সাধারণ শিক্ষার্থী নয়, গেটে যারা আমাদের প্রহরী ছিল, আমাদের যারা হলের স্টাফ রয়েছে, তারাও কিন্তু আক্রমণের আক্রান্তের শিকার হয়েছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যায় কোটা আন্দোলনকারীরা। একই সময় কোটা আন্দোলনকারীদের ভেতর থেকে সূর্য সেন হল লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এদিকে বেলা 3টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশের কথা ছিল। সমাবেশে যোগ দিতে তারাও জড়ো হয় ক্যাম্পাসে। বঙ্গবন্ধু সবখানেই তারা যেটি চাচ্ছিল, একটি পরিবেশ তৈরি হবে, পরিবেশ তৈরি করে একটা অপ্রীতিকর পরিবেশ, একটি সহিংসতার দিকে ঠেলে দেওয়া এবং সেটির মাধ্যমে এক ধরনের পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া এবং তাদের আন্দোলন যে ফ্লপ হয়েছে সেটিকে জিইয়ে রেখে আলটিমেট তাদের যে গোল, সরকার পতনের আন্দোলন দিকে নিয়ে যাওয়া, সেই দিকে তারা সেই চেষ্টাটি করবে। এবং সেই কারণে কিন্তু সকল হল থেকে তারা গেছে, এই অস্ত্রশস্ত্র নিয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু সাড়া দেয়নি, তারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, আক্রমণ করেছে এবং তারা চরম ঘটনাটি তারা ঘটাতে সক্ষম হয়েছে। বিজয় একাত্তর হলে আপনি জানেন যে আমাদের একজন শিক্ষক, তখনও কিন্তু আমরা বলছি আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু জড়ো হয়নি, কারণ আমাদের এটি ইনস্ট্রাকশন ছিল যে তারা তাদের মুখোমুখি অবস্থাতে যেন কখনোই না যায়। প্রথমবারের মতো আমাদের বিজয় একাত্তর হল ছাত্রলীগের একজন নেতা, আমাদের সাবাত, তাকে কিন্তু আপনি দেখবেন যে ভিডিওতে কিভাবে, আপনি প্রথমে দেখবেন যে তারা লাঠিসোঁটা নিয়ে বিজয় একাত্তর হলে বাইরে কিভাবে আছে, দ্বিতীয় আপনি দেখবেন যে তারা কিভাবে উপরের দিকে লাঠিসোঁটা নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে, তৃতীয় আপনি দেখবেন যে গেটে ভাঙচুর করা হচ্ছে, হলের অভ্যন্তরে বাগানে ভাঙচুর করা হচ্ছে এবং সেই বাগানের মধ্যেই কিন্তু এই সাবাতকে আমাদের কিভাবে ন্যাক্কারজনক ভাবে তার উপর তার মাথা একেবারে আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে সে পৌঁছে, প্রচন্ড ভাবে তাকে মারধর করা হয়, মারপিট করা হয়, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয়। এবং আপনি জেনে অবাক হবেন, খুবই মজার বিষয়, এই ছবিকেও তারা প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের আক্রমণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অথচ সেই কর্মীটি কিন্তু আমাদের। জানলেন, কিন্তু এই ছাত্রলীগকে প্রথমে আক্রমণ করেছে কে, কিভাবে? এই যে একটা কথা তোলা হলো যে তাদের একজন ছাত্রকে আক্রমণ করা হয়েছে এবং তারা প্রথম আক্রমণ করলো কোথায়? বিজয় একাত্তর হলে। এই যে গুজবটা ছড়িয়েছে, এটা কি আপনারা তখন জানতেন বা প্রতিরোধের ব্যবস্থা কি আপনারা করেছিলেন কিনা? কোনো তারা যখনই এই গুজবটি ছড়ায়, তখন যখনই আমাদের নেতাকর্মীরা, আমাদের শিক্ষার্থীরা জানতে পারে, আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বলা শুরু করি যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু তারা আসলে প্রি প্ল্যান রয়েছে। দেখুন, এটি তো আসলে একটি মেটিকুলাস ডিজাইন ছিল, যেটি ইতিমধ্যেই সবার কাছে প্রমাণিত। তারা এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমাদেরকে বিন্দু মাত্র সময় না দিয়ে তারা কতিপয় লোক, দুষ্কৃতিকারী, বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা সন্ত্রাসী, জঙ্গি, একেবারে উগ্র লোকজন বিজয় একাত্তর হল এরিয়া, আপনারা জানেন বিজয় একাত্তর হলটি যেখানে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল বর্তমান সময়, সেখানে কিন্তু আরো 4টি হল পাশাপাশি রয়েছে। জিয়া হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, মাস্টারদা সূর্য সেন হল। এই 5টি হলের একটি সেন্টার পয়েন্ট হচ্ছে বিজয় একাত্তর হলের সামনাটা। ঠিক সেখানে গিয়েই তারা একটি ক্যাওটিক পরিবেশের সৃষ্টি করে এবং সেখানে থাকা ছাত্রলীগ নেতাকর্মী 2-1 জন যাদেরকে তারা পায়, উদাহরণস্বরূপ সাবাত আল ইসলামের নাম আপনারা ইতিমধ্যে অবগত, প্রথম আলোর রিপোর্টেও সেটি কিন্তু উল্লেখ রয়েছে। তারা গিয়ে অতর্কিতভাবে হামলা করে এবং একাত্তর হলে বিভিন্ন রুমকে কেন্দ্র করে, বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে তারা ভাঙচুর চালায়, মোটর সাইকেল গুলোতে তারা হামলা করে, শিক্ষার্থীদের রাখা স্টাফদের উপরে তারা হামলা করে, একাত্তর হলের গেটে তারা অযাচিতভাবে বারংবার আঘাত করতে থাকে। ছাত্রলীগের কোন ছাত্রকে বিজয় একাত্তর হলে প্রথম আক্রমণের শিকার হতে হয়েছে? এটা সাবাত আল ইসলাম, সাবাতের উপরে প্রথম হামলা করা হয়, তাকে মেরে রক্তাক্ত করা হয়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজয় একাত্তর হলে খুব সুন্দর একটি গার্ডেন ছিল, বাগান, যেটি বিজয় একাত্তরের শিক্ষার্থীরা এবং বিজয় একাত্তরের শিক্ষক স্টাফরা মিলে বাগানটি খুব সুন্দর পরিচর্যা করতো। সেই বাগানটি কিন্তু ভেঙে তছনছ করা এবং সেই বাগানের মধ্যে সাবাতকে নির্মম ভাবে 15-20 জন মিলে পিটিয়ে প্রহার করে তার মাথা ফাটিয়ে ফেলে। এমত অবস্থায় যেহেতু সাবাত বিজয় একাত্তরের একজন শিক্ষার্থী, নিয়মিত ছাত্র, মেধাবী ছেলে, ভালো ছেলে,
তার সুরক্ষার্থে তো তার হলের বন্ধুরা, তার হলের সহপাঠীরা, তার হলের অগ্রজরা, হলের অনুজরা এগিয়ে আসবেই। জুলাইতে ছাত্রলীগের উপরে প্রথম আক্রমণ হয়, সেটি নিশ্চয়ই এরই মধ্যে আপনার স্টেটমেন্ট থেকে জেনেছেন। কিন্তু যেই ব্যক্তিটির উপরে প্রথম আক্রমণ হয় সাবাত আল ইসলাম, সেটি সাবাত আল ইসলাম বললেই হবে, কিংবা সাদ্দাম হোসেন বললেই হবে, ইনান বললেই হবে? সাদ্দাম, ইনান, সাবাত আল ইসলাম সবাই ছাত্রলীগ করে, তারা নিশ্চয়ই তাদের পক্ষেই বলবে। কিন্তু যিনি আক্রমণ করেছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে তানভীর আল হাদি মায়েদ। অদ্ভুত নাম। সেই তানভীর আল হাদি মায়েদ তার ফেসবুকে পরিষ্কার করে তিনি যে আগে অ্যাটাক করেছেন সেটি স্বীকারোক্তি দিয়েছেন। তাকে এক ভদ্রলোক বা ভদ্রমহিলা আননোন ভাবে নাম ঠিকানা প্রকাশ না করে তাকে চিঠি দিয়েছিল একটি অ্যাপে, যেখানে বলা হয়েছিল যে চিঠি দিবসের শুভেচ্ছা, এই আন্দোলনে আপনার অবদান কখনো ভুলবো না। বিজয় ৭১ হলে প্রথম যদি আপনি সাবাত্রে মাইটটা না দিতেন তাহলে হয়তো এত কিছু কখনোই ঘটতো না। মূলত নিজের চোখে দেখা ঘটনার কৃতজ্ঞতা স্বীকার করতেই এই ছোট্ট ভার্চুয়াল চিঠি। ভালো থাকবেন সবসময়, ইথি একজন মানুষ। অর্থাৎ নাম গোপন করে একজন এই মায়েদকে চিঠি দেয় বা একটা চিরকুট দেয় বা একটা মেসেজ দেয়, এবং মায়েদ সেটি স্বীকারও করে। অর্থাৎ ছাত্রলীগের উপরে প্রথম যিনি আক্রমণ করেছিল বিজয় ৭১ হলে, তিনি তার ফেসবুকে পরিষ্কারভাবে স্বীকার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ১৫ জুলাই প্রথম সাবাতের উপরে অ্যাটাক হয়, অর্থাৎ ছাত্রলীগের উপরে প্রথম আক্রমণ করে এই বৈষম্য বিরোধী এই কোটা আন্দোলনকারীরা। এবার আমরা দেখব যে এই মায়ের ছাড়া আর কেউ কি এই মারামারির স্বীকারোক্তি দিয়েছিল কিনা। আমরা সোলাইমান হোসেন নামে এরকম আন্দোলনরত বা আন্দোলনে ছিল এরকম এক ছাত্রের কাছ থেকে জানতে পারি, তার ফেসবুকের মাধ্যমে জানতে পারি। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে পরিষ্কার করে বলছে যে তিনি অবশ্য দাবি করছেন যিনি ১৪ তারিখেই প্রথম আক্রমণ করেছেন এবং ১৫ তারিখেও তিনি আক্রমণ করেছেন, এবং সেই সাবাত আল ইসলাম। আমি ধরে নিচ্ছি যে সোলাইমান হয়তোবা তার দিন বা তারিখ বলতে গিয়ে ১৪ এবং ১৫ গুলিয়েছে, কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে যে সাবাতকেই প্রথম আক্রমণ করা হয়েছে। তাহলে এই যারা আক্রমণ করেছে তারা ৫ই আগস্ট পরবর্তী সময় তারা তো বুক ফুলিয়েই বলছে তারা কি করেছে না করেছে, কিভাবে ষড়যন্ত্র করেছে, কিভাবে তারা টাকা খেয়েছে, কোথায় তারা আশ্রয় নিয়েছে, কিভাবে তারা আগুনে মেট্রো রেল পুড়িয়েছে, পুলিশকে মেরেছে, কিভাবে তারা গুলি করেছে, এগুলো তারা ক্রমাগতভাবে বলেই যাচ্ছে। আজকে ১ বছর পরেও যখন আমি দেখতে পাই যে ছাত্রলীগকে বিদ্ধ করা হচ্ছে এই বলে যে ১৫ তারিখে যদি ছাত্রলীগ এই বৈষম্য বিরোধীদেরকে আক্রমণ না করত তাহলে অনেক কিছুই হতো না। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি এগুলো জানতেন যে এই পুরো আক্রমণটা ছাত্রলীগের সাবাত আল ইসলামকে প্রথমেই করা হয়? কিংবা আপনি কি এটা জানতেন যে সাদ্দাম, ইনান তাদের গোপন গ্রুপে পরিষ্কার করে বলেছে যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে না হয়, কোনো মারামারি না হয়, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলা হচ্ছে? আপনি কি জানতেন যে ওবায়দুল কাদের আসলে কখনোই বলেনি ছাত্রলীগ জবাব দেবে, ছাত্রলীগকে লেলিয়ে দিলাম, এই ধরনের কোনো কথা তিনি বলেননি? আপনি কি জানতে পারতেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই কোটার পক্ষে কি কি বলেছিলেন, যে নারীদের কি অবস্থা, কারা কারা পায়নি, বিভিন্ন জেলা কিভাবে নিষ্পেষিত হচ্ছে, তারা ডিপ্রাইভড হচ্ছে? এগুলো কি আপনি জানতে পারতেন? কিংবা এতদিন কি আপনি এই প্রশ্নটা করেছিলেন যে আক্রমণটা কে শুরু করেছিল? তাহলে যেই ৩টি ঘটনার উপরে ভিত্তি করে এত ঘটনা ঘটে গেল, যেই হাওয়াতে আপনি তলোয়ার চালালেন, আপনি কি জানলেন? মাননীয় প্রধানমন্ত্রী কোটার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, বলেছেন নারীরা পিছিয়ে আছে, বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে, এই সমস্ত কিছু কই? এগুলো তো আপনারা কখনো বলেননি, স্লোগানে তো আপনারা কখনো দেননি। ওবায়দুল কাদেরকে আপনারা বারবার বিদ্ধ করেছেন, কিন্তু কখনো তো বলেননি। কই ওবায়দুল কাদেরের পুরো বক্তব্যটা আমি একটু শুনে দেখি। কিংবা ইনান এবং সাদ্দামকে বারবার বিদ্ধ করেছেন যে তার নেতৃত্বে ছাত্রলীগ বৈষম্য বিরোধীদেরকে প্রথম আক্রমণ করেছে। কই এই মায়েদের কথা তো কখনো বলেননি যে মায়েদ তুমি যে প্রথম আক্রমণ করেছো
এটা কেন করলে? মায়েতকে তো কেউ বিদ্ধ করেননি, বৈষম্য বিরোধীর এই নেতাকে কেউ তো কিছু বলেননি। কিংবা সোলাইমান হোসেন, যিনি নিজে প্রকাশ্যে বলেছেন যে তিনি হল থেকে নিয়ে এসে সামাদকে পিটিয়েছেন, সে কথাও তো বলেননি। কেন বলেননি? আজকের এই ভিডিওর পর অনুগ্রহ করে সবাইকে একটু জানিয়ে দেবেন যে প্রথম কে আক্রমণ করেছিল 15ই জুলাই, কি প্রেক্ষিতে আক্রমণ করেছিল 15ই জুলাই। অ্যাটলিস্ট এই সত্যটুকু উন্মোচনে আমাদের কি সাহায্য করবেন?